তোর তিয়াশাকে নিয়ে এত কৌতূহল কেন রে? তখন থেকে দেখছি ওর নামিতে জপছিস। না না, সেরকম কিছু না, আসলে তোমার সাথে কাজ করছে তো তাই জিজ্ঞাসা করলাম আর কি। নন্দিনীর মিটিমিটি হাসি নজর এড়ালো না স্নিগ্ধর। একদম সরাসরি মেয়েটার দিকে তাকালো ও। মানে কি বোঝাতে চাইছিস তুই? নন্দিনী অন্যদিকে মুখ করে হেসে ফেলল। স্নিগ্ধ ততক্ষণে বুঝে গেছে নন্দিনী ওর সাথে মজা করছে। সাথে সাথে ওর হাতটা নিজের হাতে নিয়ে দিল একটা চাপ। ব্যথায় কুঁকিয়ে উঠল নন্দিনী। ভাইয়া লাগছে তো। তাহলে বল, হাসছিস কেন তুই? না হলে কিন্তু আরো জোরে চাপ দেবো। আচ্ছা আচ্ছা বলছি, ছাড়ো হাতটা আমার। স্নিগ্ধ হাত ছেড়ে দিতেই নন্দিনী আরেক হাত দিয়ে ব্যথার জায়গাটা মালিশ করতে করতে বলল, আমি চিন্তা করে হাসছিলাম যে বেচারি তোমার সাথে কাজ যে করছে, না জানি ওনাকে তোমার কত বাগা সহ্য করতে হয়। তুমি যে রাগী রে বাবা। স্নিগ্ধ তাচ্ছিল্যের সুরে বলল, খেয়ে আমার কাজ নেই, যেখানে সেখানে আমি রাগ দেখাবো, তাই না? আর সত্যি বলতে তিয়াশাকে রাগ দেখানোর প্রয়োজনই পড়ে না। কাজে খুব এফিসিয়েন্ট মেয়েটা। আমার কাজের প্যাটার্নটা পুরোপুরি বুঝে গেছে, তাই আমাদের মাঝে কোনো গ্লেচও হয় না। মনে হচ্ছে তাকে দিয়ে তুমি খুব ইমপ্রেস। তার কাজের প্রতি তো আমি ইমপ্রেসড। শুধুই কাজের প্রতি? আর কিসের প্রতি হওয়া উচিত? শেষ প্রশ্নটা নন্দিনীর দিকে পাশ ফিরে করে স্নিগ্ধ। ওর চোখের দুষ্টুমিটা দেখে লজ্জা লাগে নন্দিনীর, তাই চোখ সরিয়ে সামনে নেয়। না মানে উনি দেখতে শুনতে সুন্দর, এত কোয়ালিফাইড, যে কেউ তো তাকে পছন্দ করতে পারে, তাই ভাবলাম তুমিও। যে কেউ করলে করতে পারে, তবে স্নিগ্ধ করে না। আত্মবিশ্বাসী এই কণ্ঠের জোরে আবার স্নিগ্ধর দিকে ফিরে তাকাতে হলো নন্দিনীকে। স্নিগ্ধ একবার ওর দিকে তাকিয়েই হাসলো। তোর কি মনে হয় যে কেউ সুন্দর হলেই তাকে আমি পছন্দ করে ফেলবো? তোর কি আমাকে ক্যারেক্টারলেস মনে হয়? আর পার্টিতেই তোকে আমি বলেছিলাম তিয়াশাকে মোটে আমার সুন্দর মনে হয় না, সো ওকে পছন্দ করার কোনো প্রশ্নই আসে না আমার। নন্দিনী অবাক হয় খুব। এত স্টাইলিশ মেয়েকেও বলে ভালো লাগে না স্নিগ্ধর। আচ্ছা ভাইয়া, তাহলে তোমার পছন্দের মেয়েটা কেমন হবে বলো তো? স্নিগ্ধ এবার গভীর চোখে নন্দিনীর দিকে কিছুক্ষণ তাকায়, তারপর একটা সুন্দর মায়াবী হাসি দিয়ে বলে, যখন সামনে আসবে তখন নিচেই দেখে নিস, তখনই বুঝে যাবি যে আমার পছন্দটা কতটা স্পেশাল। এখন অনেক রাত হয়েছে, চল তো বাসায় চল। নন্দিনী ভীষণ বিরক্ত হলো স্নিগ্ধর এই ধোঁয়াশা ভরা উত্তরে। ভাইয়া ভাইয়া শোনো না, এইভাবে উত্তর দিলে হবে না, বলো না তোমার কেমন মেয়ে। স্নিগ্ধ ততক্ষণে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। পেছনে নন্দিনীর অস্ফুট চিৎকারে ঘুরে দাঁড়ালো ও। দেখলো নন্দিনী ওর বাম হাতটা চেপে ধরেছে। সাথে সাথে দরজা লাগিয়ে দৌড়ে আসলো স্নিগ্ধ। কি হলো, ব্যথা পেয়েছিস? কোথায় দেখি? বলে আলতো হাতে নন্দিনীর হাতটা ধরল স্নিগ্ধ। ধরেই আটকে উঠল ও। রক্ত এক চিকন রেখায় গড়িয়ে পড়ছে ওর ব্রেসলেটের নিচ থেকে। এটা কিভাবে হলো? ব্রেসলেটের হুকটা ওড়নার সাথে বেঁধে গিয়ে আমার হাতে গেঁথে গেছে। স্নিগ্ধ দেখলো নন্দিনীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সাথে সাথে আলতো করে ব্রেসলেটটাকে খুলে ছুঁড়ে ফেলে দিল ও। নন্দিনী এই ব্যথার মাঝে অবাক হয়ে গেল। আমার ব্রেস। তোর ওইটার পড়তে হবে না। স্নিগ্ধর হিম গলার আওয়াজ কানে বাজলো নন্দিনীর। ও যে ভালোই রেগে গেছে তা বোঝাই যাচ্ছে। স্নিগ্ধ দেখলো অনেকটা কেটেছে নন্দিনীর হাত। মনে হয় টান দিতে গিয়ে চিড়ে এসেছে চামড়া। গাড়ি থেকে টিস্যুর বক্স বের করে প্রথমে টিস্যু দিয়ে পুরো জায়গাটা থেকে রক্ত মুছে নিল ও। তারপর ক্ষতর জায়গায় আরও কয়েকটা টিস্যু দিয়ে চাপ দিল। মুখ তুলে তাকালো এবারও নন্দিনীর দিকে। বেশি ব্যথা করছে? হিম থেকে কোমল শান্ত হয়ে যাওয়া আওয়াজটা শুনে নন্দিনী স্নিগ্ধর দিকে তাকিয়ে নাসূচক মাথা নাড়ল। স্নিগ্ধ তখন নন্দিনীর আরেক হাত নিয়ে ক্ষতের উপর রাখলো। ভালো করে চাপ দিয়ে ধরে রাখ আর গাড়িতে উঠ। স্নিগ্ধ সাবধানে নন্দিনীকে বসিয়ে তারপর গাড়ি নিয়ে হাতের ঝিল থেকে বের হলো। রাস্তায় একটা বড় ফার্মেসি দেখে থামলো ও। কিছু একটা কিনে আনলো ওখান থেকে।
তারপর বসে গাড়ির ভেতরের ছাদের লাইট জ্বালালো। কই দেখি হাতটা। নন্দিনী হাত বাড়িয়ে দিতেই টিস্যু সরিয়ে প্যাকেট থেকে একটা হেক্সালসলের বোতল বের করলো স্নিগ্ধ। তুলোতে বোতলের লিকুইডটা ঢেলে একবার নন্দিনীর দিকে তাকালো ও। একটু জ্বলতে দে। বলেই তুলাটা ক্ষতের উপর ছোঁয়ালো স্নিগ্ধ। সাথে সাথেই হালকা সিটিয়ে গেল নন্দিনী। স্নিগ্ধ কিছু বলল না, তবে তুলার চাপটা একটু কমালো। আশপাশটা ভালোভাবে মুছে ক্ষতে নতুন তুলা বসিয়ে একটা সাদা গজ দিয়ে মুড়িয়ে দিল ও। আশা করি এখন আর কোনো ইনফেকশন হবে না। ব্রেসলেটের হুকটা মেটালের ছিল। আচ্ছা, তোর লাস্ট টিটেনাস কবে দেওয়া হয়েছে? কিছুদিন আগেই তো সবজি কাটতে গিয়ে আঙুল কাটলাম, তখনই তো জোর করে দেওয়াই দিলে। তোর প্রত্যেক দিন একটা করে টিটেনাসের ইঞ্জেকশন দেওয়া উচিত। যেভাবে হুটহাট অ্যাক্সিডেন্ট করিস না, আর সেটা আমার জানের ওপর দিয়ে যায়। স্নিগ্ধ ঝাড়ি শুনতেও এখন নন্দিনীর বেশ ভালো লাগছিল। এতক্ষণ মানুষটার দিকে তাকানো যাচ্ছিল না, ভীষণ ভয় পেয়েছিল বোঝাই গিয়েছে। তবে এখন সে একদম স্বাভাবিক, তাই গলার জোর বেড়েছে। সরি ভাইয়া। আমাকে সরি বলে লাভ নেই, নিজের খেয়াল রাখ। স্নিগ্ধ দেখলো নন্দিনীর মুখটা একটু কালো হয়ে গেছে, সাথে সাথেই ব্যস্ত হয়ে পড়ল ও। কি হলো, আবার ব্যথা করছে নাকি? না, তাহলে গোমরা মুখ করে রেখেছিস যে? আমার ব্রেসলেটটা খুব পছন্দের ছিল। এতক্ষণে শ্বাস ছাড়ল স্নিগ্ধ। ওই ফালতু জিনিসটা তোকে পড়তে হবে না। এর থেকে অনেক সুন্দর একটা ব্রেসলেট আমি তোকে কিনে দেবো। মুহূর্তে হাসি ফুটল নন্দিনী ঠোঁটে। তা দেখে স্নিগ্ধ দিল হেসে, মনে মনে বলল, পাটলি একটা। ছোট্ট একটা বিষয় নিয়ে কীভাবে মন খারাপ করে, আবার পরক্ষণেই খুশি হয়ে যায়। রাতে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তিয়াশা ফোন লাগায় নাহিয়ানকে। নাহিয়ান মোবাইলের কিছু গাড়ির রিভিউ দেখছিল। তিয়াশার ফোন পেয়ে একটু বিরক্ত হয় ও। হ্যালো, হ্যাঁ তিয়াশা বল, এত রাতে ফোন করলি যে? ডিস্টার্ব করলাম নাকি তোকে? না, একটু কাজ করছিলাম। এখন কাজ রাখ, আর আমার কথা শোন। আজ কার সাথে দেখা হয়েছিল জানিস? নাহিয়ান আনমনাভাবে জিজ্ঞেস করলো। কার সাথে? নন্দিনীর সাথে। নামটা কানে আসতে থমকে যায় নাহিয়ান। এতক্ষণ স্পিকারে কথা বলছিল ও, এখন ফোনটা কানে লাগায়। কোন নন্দিনী? ওপাশ থেকে হো হো করে হেসে দেয় তিয়াশা। নাহিয়ানকে ভালোই ভরকাতে পেরেছে। তোর ক্রাশ নন্দিনী আর কে হবে? নন্দিনীকে কই পেলি তুই? দেখা হলো কিভাবে? আজকে আমাদের অফিসের একটা পার্টি ছিল, সেখানে স্নিগ্ধ নিয়ে এসেছিল। ভুরু জোড়া কুচকে যায় নাহিয়ানের। তোদের অফিস পার্টিতে নন্দিনী কেন নিয়ে এসেছিল স্নিগ্ধ ভাইয়া? কেন, তুই জানিস না? নন্দিনী কিছুদিন পর থেকে আমাদের অফিসে জয়েন করছে তো, অ্যাজ অ্যান ইন্টার্ন। তাই স্নিগ্ধ সবার সাথে পরিচয় করাতে ওকে নিয়ে এসেছিল। তাই নাকি? তোদের অফিসে ইন্টার্নশিপ করবে ও? কিছুক্ষণ ওপাশ থেকে কোনো কথা না আসায় তিয়াশা জিজ্ঞেস করলো, হ্যালো নাহিয়ান, কই গেলি? না না, কিছু না। এনিওয়ে, থ্যাঙ্কস ইজ ফর দ্য ইনফো। আমি এখন কিছু কাজ করছি, তোর সাথে পরে কথা বলবো। তোকে দিয়ে আমার কিছু কাজ আছে। কি কাজ? সেটা সময় আসলেই বলবানে। এখন টেনশন নিস না, রেস্ট নে, যা, বাই। বাই। নাহিয়ান ফোনটা রেখে চিন্তা করলো। এই স্নিগ্ধ ভাইয়ের সমস্যাটা কি? নন্দিনীকে নিয়ে বেশি বেশি করে লোকটা। এখন নিজেই অফিসের ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে, তবে আমার জন্য ভালোই হয়েছে। তিয়াশা তো আছেই ওখানে, নন্দিনীর কাছে আসার আরেকটা উপায় পাওয়া গেল। দেখি এবার কি করা যায়। শুক্রবারের সকালে স্নিগ্ধ সবাইকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। নাহিয়ান গতকাল স্নিগ্ধকে ফোন দিয়েছিল এটা বলার জন্য যে সবাই একসাথেই ঢাকা থেকে রওনা দেবে। এর জন্য একটা বড় মাইক্রো ভাড়া নিয়েছে ও, কিন্তু স্নিগ্ধ রাজি হয়নি। ও সাফ মানা করে দিয়েছে নাহিয়ানকে, বলেছে ও নন্দিনীদের নিয়ে নিজের গাড়িতেই আসবে। স্নিগ্ধর সিদ্ধান্ত নাহিয়ান বদলাতে পারবে না, খুব ভালোভাবে জানে ও, তাই আর কথা বাড়ায়নি। শহরের হই হট্টগোল পেরিয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠতেই সবার মন এক নিমেষে ভালো হয়ে গেল। গাড়ি চালাচ্ছে স্নিগ্ধ নিজেই, পাশে বসেছে নন্দিনী। ড্রাইভার হিসেবে স্নিগ্ধ অসম্ভব খুঁতখুঁতা। ওর পাশে যে বসে তার জানটা হারাম করে দেয় ও। গাড়িতে কোনো প্রকার ছোট্ট কোনো সমস্যা বা যান্ত্রিক আওয়াজ হলেও ওর মনোযোগ নাকি নষ্ট হয়ে যায়।
তাই পাশে বসা মানুষটাকে সেই সমস্যাটার সমাধানে ব্যস্ত থাকতে হয় তখন। ফলাফলস্বরূপ পাশে বসা মানুষটার ড্রাইভারের কোনো মজাই উপভোগ করতে পারে না। এই জন্যই মিলি, তিতলি বা তিহামের কেউ স্নিগ্ধর পাশে বসতে চায় না। অগত্যা নন্দিনীকেই বসতে হয় সব সময়। আজও তার ব্যতিক্রম হলো না। হাইওয়েতে উঠতেই স্নিগ্ধ গাড়ির সানরুফটা খুলে দিল, আর সাথে সাথেই একটা মিষ্টি রোদ এসে পড়লো গাড়ির ভেতর। সাথে চারিদিক থেকে বাতাসের ঝাপটাও গায়ে এসে পড়লো সবার। পিছনে বসা মিলিরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পেরে বেশ মজা পাচ্ছিল, কিন্তু স্নিগ্ধর চোখে শুধু নন্দিনী ধরা পড়ল। ছাদের থেকে আসা রোদটা ভেতরে পড়তে উজ্জ্বল হয়ে উঠল নন্দিনীর মুখটা। স্নিগ্ধ গাড়ি চালানোর মাঝখানে আর চোখে একবার দেখে নিল ওকে। সানগ্লাসের ঢাকা চোখ জোড়া দেখতে না পেলেও স্নিগ্ধ জানে তারা এখন জ্বলজ্বল করছে। ঠোঁটের হাসিটাও সেই প্রমাণটাই দিচ্ছে বারবার। নন্দিনীর ভীষণ পছন্দ সানরুফ, আর ঠিক এই কারণেই নিজের গাড়ি কেনার সময় স্নিগ্ধ সানরুফ আছে এমন ইউনিটই কিনেছে। নন্দিনীও যাতে সবসময় তার পাশে বসে সানরুফের মজাটা নিতে পারে, তাই তো ও সবসময় ড্রাইভিংয়ের বিরক্তিগুলো দেখায়। ও জানে এক নন্দিনী ছাড়া ওকে আর কেউ সহ্য করবে না, কেউ এই সিটে বসতে চাইবে না, এবং ঠিক তাই হয়। নন্দিনীকেই সবসময় ওর পাশে বসায় পায় স্নিগ্ধ। নন্দিনী পেছনে বসা মিলি, তিতলিদের সাথে হাসাহাসি করছে। গাড়ির ভেতরে একটা রবরব পরিবেশ। এই সময় স্নিগ্ধ বলল, নন্দিনী, গান ছাড় তো। নন্দিনী একবার ফিরে তাকায় স্নিগ্ধর দিকে, তারপর কিছু না বলেই মোবাইল থেকে স্নিগ্ধর পছন্দের গানের লিস্ট বের করে ছেড়ে দেয়। মিলি এবার যায় বিরক্ত হয়ে। কি ভাইয়া, সব সময় তুমি একই গানগুলো শোনো, বোরিং তুমি একটা। নতুন কিছু দাও না নন্দিনীদি। স্নিগ্ধর সামনে তাকিয়ে কড়া গলায় বলে, চুপ কর তো। ড্রাইভিং আমি করছি নাকি তোরা? আমার ভালো লাগাটা এখানে বেশ ইম্পর্টেন্ট, বুঝলি? আর গানগুলো খারাপ কোথায়? নন্দিনীর রুমেই তো কতবার এই গানগুলো বাসে শুনেছি আমি। তোদেরও তো এইসব গান পছন্দের। মিলি দাঁত চিবিয়ে বলল, আরে আমি কি বলছি গানগুলো খারাপ? এই প্লেলিস্টটা তো তোমারও পছন্দ, কিন্তু একই জিনিস আর কত শুনবো বলো তো? আজ এগুলো শুনতে ভালো লাগছে না। এগুলোই শুনতে হবে। চুপচাপ বস। মিলি তো নাছোড় বান্দা, ভাইয়ের কাছে ন্যাকা কান্না ধরল ও। ভাইয়া প্লিজ অন্য গান দাও। নন্দিনী এতক্ষণ দুই ভাই বোনের কারবার দেখছিল। ওর হাসিও পাচ্ছিল খুব, কিন্তু মিলির জন্য আবার মায়াও লাগলো। আসলে ভাইয়া এটা কিন্তু সত্যি, আমি আজও বোর হচ্ছি এই গানগুলো শুনে। আজকে ওয়েদারটার সাথে ঠিক মানাচ্ছে না, অন্য গান শুনতে ইচ্ছা করছে। মিলি খুশিতে নন্দিনীকে পেছন থেকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ আমার সাইড নেওয়ার জন্য। আর বলো ভাইয়া, কি করবা? স্নিগ্ধ ভুরু জোড়া কুচকে বিরক্তি নিয়ে বলল, তোদের যা ইচ্ছে কর। আর নন্দিনী মিলিকে পাইকে তাড়াতাড়ি মোবাইল নিয়ে নিজেদের পছন্দের গান খোঁজায় ব্যস্ত হয়ে পড়লো দুইজন। খেয়ালই করলো না যে পাশে বসে স্নিগ্ধ মুচকি হাসছে। মাওয়া ঘাটে পৌঁছে দেখা গেল নাহিয়ানরা সবাই আগেই চলে এসেছে। স্নিগ্ধদের মতো ওর ফুপো যৌথ পরিবারে থাকে। একটা বিল্ডিং জুড়ে তাজিনের ভাসুর, দেবর আর ননদরা পরিবার সহ থাকে। তাজিনের ভাসুরের বড় ছেলে নাহিয়ান আর ছোট ছেলে নাবিল। ওরা তো এসেছেই, সাথে বাকি কাজিনরাও যেমন তুষার, মায়া, বৃষ্টি আর সাবিকও এসেছে। স্নিগ্ধ নাহিয়ানকে দেখতে পেয়েই কেমন যেন একটু কঠোর হয়ে গেল। নাহিয়ান নিজেই কাছে আসলো ওদের। স্নিগ্ধ ভাই চলে এসেছেন। হাই নন্দিনী। নন্দিনী আনুষ্ঠানিক একটা হাসি দিল নাহিয়ানের দিকে, তবে পরক্ষণে স্নিগ্ধর দিকে চেয়ে সেই হাসিটা মুছে ফেলল। স্নিগ্ধ গাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নন্দিনীর হাত নিজের হাতের মাঝে ধরে রেখেছে, এমন ভাব যে হাতটা ছোটালেই কেউ নন্দিনীকে নিয়ে চলে যাবে। ওদের হাত ধরাটা নন্দিনীর ওড়নার পেছনে থাকায় কেউ দেখতে ঠিকই পারছে না, তবে স্নিগ্ধর একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে নন্দিনীর লাগছে ভীষণ লজ্জা। কি করবে ও? সরবে কি সরবে না সেটা বোঝার আগেই নাহিয়ান কথা বলে উঠল, ভাইয়া ট্রলার রেডি করে ফেলেছি, চলুন উঠে যাই, না হলে দিন বাড়তে থাকলে রোদের তাপে গরম লাগবে। চলো। এই মিলি, তিতলি, খুব সাবধানে চলবি। একদম যেন আমি তোদেরকে তিরিং বিরিং করতে না দেখি। ভাইয়ের কড়া কথায় মিলির উঠল ভীষণ রাগ। একে তো এতগুলো মানুষের সামনে ওকে বাচ্চাদের মতন করে বকছে
স্নিগ্ধ তার উপর এখানে নাবিল আছে, যাকে মিলি মনে মনে ভীষণ পছন্দ করে। তার সামনে এভাবে ওর ইজ্জতের ফালুদা বানাতে হবে? এটা ভাই না শত্রু? উফ, খাটাস কোথাকার। চিন্তা করো না ভাইয়া, আমাদের এইটুকু বুদ্ধি আছে। রাতে দাঁত চেপে কথাটা বলে মিলি চোখ দিয়ে স্নিগ্ধকে রাগ দেখিয়ে তিতলিকে নিয়ে সামনে এগিয়ে গেল। ও জানে নন্দিনীকে টেনে কোনোই লাভ নেই, স্নিগ্ধ ওকে একা ছাড়বে না। এমনিতেই ছাড়ে না, তারপর যদি পাশে থাকে নাহিয়ান তাহলে তো প্রশ্নই আসে না। তাই সে বৃথা চেষ্টায় আর গেল না মিলি। ট্রলারে একে একে সবাইকে ওঠাতে স্নিগ্ধ আর নাহিয়ান। নন্দিনীকে এতক্ষণ স্নিগ্ধ নিজের পেছনে দাঁড় করিয়ে রেখেছিল নিজের সাথে উঠাবে বলে। সবার পরে যখন নন্দিনীকে ওঠাতে যাবে তখনই স্নিগ্ধ দেখলো যে নাহিয়ান আগে ট্রলারে উঠে নন্দিনীর দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। নন্দিনী, চলে এসো। স্নিগ্ধ পেছন থেকে সবটাই দেখে রাগে কিরমির করছিল। কিছু একটা বলতে যাবে তার আগেই নন্দিনী বলে উঠল নাহিয়ানকে, থ্যাঙ্কস, কিন্তু আপনার হেল্প লাগবে না ভাইয়া। স্নিগ্ধ ভাইয়া আছে পিছনে, আমি পারবো না। নন্দিনীর কথাটা শুনে নাহিয়ানের মুখটা যেরকম ফাটা বাঁশের মতন চুপসে গেল, ঠিক অপর দিক ভীষণ শান্তির এক নিঃশ্বাস ফেলল স্নিগ্ধ। আত্মবিশ্বাসের সাথে নন্দিনীর আরও কাছে এসে দাঁড়ালো ও। নন্দিনী চুপচাপ স্বভাবের হলেও কোথাও কিভাবে জবাব দিতে হয় সেটা ওর ভালোভাবে জানা। আর ওর এই স্মার্টনেসটাই স্নিগ্ধকে বারবার ওর প্রতি আরও আকৃষ্ট করে তোলে। নন্দিনী একাই উঠতে পারল টরালে। ওর পেছনে স্নিগ্ধ উঠল। নাহিয়ান একদম চুপ মেরে গিয়ে হাত সরিয়ে নিল। চেহারায় থমথমে ভাবটা ওর রাগটাকে স্পষ্ট জানান দিচ্ছে। ট্রলার জুড়ে অনেকগুলো চেয়ার পাতা। স্নিগ্ধ একদম ট্রলারের নাকের কাছে রাখা দুটো চেয়ারে নন্দিনীকে পাশে নিয়ে যেয়ে বসলো। চেয়ার দুটো একসাথে লাগিয়ে দিতেও ভুলল না, আর নন্দিনীর হাত তো নিজের হাতেই বাঁধা। এবারও ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে নাহিয়ান নন্দিনীকে পাশে পাওয়ার কোনো পদক্ষেপই নিতে পারল না। মেজাজের মাত্রা চরমে উঠে গেলেও সবার মাঝে যথাসম্ভব নিজেকে সামলানোর চেষ্টা করলো ও। তবে মনে মনে ফন্দি ঠিকই আসছে যে কিভাবে মেয়েটাকে স্নিগ্ধর হাত থেকে সরিয়ে নিজের কাছে নিয়ে আসবে। ইতিমধ্যে ট্রলারটা পদ্মা নদীর মাঝামাঝি চলে এসেছে। ব্রিজটা এখন স্পষ্টই দেখা যাচ্ছে, আর তা নিয়েই সবার মাঝে মাতামাতি শুরু হয়ে গেছে। তবে নন্দিনী চুপচাপ বসে আছে স্নিগ্ধর পাশে। ওর পাগলামিগুলো বুঝেও কোনো আপত্তি করছে না। স্নিগ্ধ একদম নড়তে মানা করে দিয়েছে ওকে, তাই ও নিজেও নড়ছে না। এই আদেশটা পালন করার পেছনে দুটো কারণ আছে। এক, তো স্নিগ্ধকে বাধা দিয়ে কোনো লাভ নেই, ও এভাবেই নন্দিনীকে আগলে রাখবে। বরঞ্চ বাধা দিলে নন্দিনী বড় একটা বকা খাওয়ার প্রবল সম্ভাবনা আছে। আর দ্বিতীয়টা হলো, কেন যেন নন্দিনী নিজে থেকে স্নিগ্ধকে বাধা দিতে ইচ্ছে করছে না। হয়তো নাহিয়ানের ব্যাপারে অস্বস্তি বা স্নিগ্ধর পাশে থাকার আরাম, যেটাই হোক নন্দিনীর এই পরিস্থিতিটাই ভালো লাগছে। ওই শান্তি নিয়ে আশেপাশের প্রকৃতি উপভোগ করছে আর হাসছে। আর স্নিগ্ধ মাঝে সাঝে ওর সাথে দু একটা কথা বলছে আর নিজের ফোন দিয়ে ছবি তুলছে। এদিকে মিলির আনন্দের এখন ঠিকানা মেলা ভার। নাবিলের সাথে আজ ওর প্রায় 1 মাস পর দেখা। যদিও কাছাকাছি এরিয়াতেই থাকে দুজন, কিন্তু তারপরেও কেন যেন বিশেষ একটা দেখা হয় না। গত মাসে ফুপুর বাসায় দাওয়াত ছিল, তখনই দেখা হয়েছিল। তারপর হলো আজকে। গতকাল সারা রাতে মিলির ঘুম হয়নি বলতে গেলে। খালি এপিট ওপিট করেছে, কি কি কথা বলবে নাবিলের সাথে সেটাই বসে বসে রচনা করছিল ও। কিন্তু এখন যখন নাবিল ওর সামনে, তখন মিলির লজ্জায় মুখ দিয়ে আর একটা কথাও বের হচ্ছে না। আর কেউ ওর অবস্থাটা কতটুকু বুঝছে কে জানে, কিন্তু পাশে বসা তিতলির এসবই জানা। এগিয়ে এসে বোনের কানের কাছে মুখ নিয়ে গেল ও। চিন্তা করা যায়। মিলি নিজের ভাবনাতেই মগ্ন ছিল। তিতলির কথা একটু হকচকিয়ে উঠল। চিন্তা করার কথা বলছিস? এটাই যে দস্যুরানী ফুলন দেবী এখন ভেজা চড়ুই পাখির মতো চুপটি মেরে বসে আছে। ফুলন দেবীটাকে এখানে? আর কে তুই? মানে? মানে করছিস কেন? তখন থেকে দেখছি শুধু নাবিল ভাইয়ার দিকে লজ্জা ভরে তাকিয়ে আছিস, কোনো কথাই বলছিস না। এমনকি সে একটু কথা বলতে আসলো, তাও উত্তর দিলি না শর্টকাটে। মিলি তিতলির দিকে বিরক্তি নিয়ে তাকালেও পরে ফিক করে হেসে দিল। বোন রে, আমি কি করব বল? নামিন ভাইয়ের সামনে আসলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। কথা তো অনেক বলতে চাই, কিন্তু সব এসে গলায় আটকে যায়।
তিতলি একটা গভীর নিঃশ্বাস নিল। বুঝছি, তোর একার দ্বারাই গাড়ি স্টার্ট দেওয়া সম্ভব হবে না, আমাকেই ঠেলতে হবে। কাকি তুই কি? মিলি নিজের কথা শেষ করার আগেই তিতলি নাবিলকে ডেকে বলল, নাবিল ভাইয়া, আমার একটু মায়ের সাথে কথা আছে, তুমি কাইন্ডলি আমার জায়গায় বসবা? আমি তাহলে তোমার সিটে বসে মায়ের সাথে গল্প করতে পারতাম।